রিপাবলিক বাংলা হচ্ছেটাকে নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি বুক চিতিয়ে প্রশ্ন করব, সাধারণ মানুষ, বাংলা সাধারণ মানুষ যাবেন কোথায়? ভ্যাকসিন নিয়েও কালোবাজারি, অক্সিজেন নিয়েও কালোবাজারি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম একের পর এক অভিযোগ উঠে আসছে এবং চিকিৎসাপত্রের জিনিসপত্রের যে সামগ্রী তার যা দাম কমানোর জন্য বারবার কেন্দ্রকে চিঠি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করে জানাচ্ছেন সেই সব জিনিসের আগে থেকেই দাম কমে গিয়েছে। তাহলে বারবার কেন রাজনীতির অভিযোগ উঠে আসছে? কি তৃণমূল, কি বিজেপি, সব জায়গায় একই ছবি এবং কালোবাজারির ছবি উঠে আসছে, তার পর্দাফাশ করছে রিপাবলিক বাংলা। প্রথমে দেখে নেব একটা বিশেষ রিপোর্ট। সরকারি হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিতে লম্বা লাইন। বহু বেসরকারি হাসপাতালে মিলছে না করোনার দ্বিতীয় ডোজের টিকা। এর মধ্যে অক্সিজেন ও টিকার অভাব নিয়ে কেন্দ্রকে একের পর এক আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্য সরকারকেই দায়ী করছে বিরোধীরা। ব্যাপারটা আমাদের হাতে নেই, এটা সেন্ট্রালের হাতে। আমরা বারবার বলেছিলাম প্লিজ আমাদের ভ্যাকসিনটা দিন যাতে আমরা সবাইকে দিতে পারি। আজ পর্যন্ত সে চিঠির আমি উত্তর পাইনি। এরপরে অক্সিজেন দিল্লি 730 মেট্রিক টন পাচ্ছে, আমি খুশি। আমাদের এখানে 550 মেট্রিক টন ইমিডিয়েট প্রয়োজন, কিন্তু আমাদের এখান থেকে অক্সিজেন শিফট করে নিয়ে যাওয়া হচ্ছে অন্য রাজ্যে। তার ওনার ওই তত্ত্ব যেটা দিয়েছেন যে কেন রাজ্যের অক্সিজেন বাইরে যাবে, সেটাতে যদি মহারাষ্ট্র বলে যে ওদের রাজ্যে তৈরি ভ্যাকসিন কেন পশ্চিমবঙ্গে আসবে, তখন মাননীয়ার কি উত্তর হবে? পয়লা মে থেকে দেশে 18 বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে রাজ্য জানিয়ে দিয়েছে 45 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের দ্বিতীয় ডোজ আগে দেওয়া হবে, তারপর 18 বছরের ঊর্ধ্বে সবাইকে। সেটার মধ্যে প্রায়োরিটি আমরা দেবো যাদের ডাবল ডোজ নিলে কমপ্লিট হয়ে যাবে কোর্সটা। 2 হচ্ছে ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, সাংবাদিক এবং আমাদের হকার। এই 3টে কমিউনিটিকে আমরা আগে দেবো, তার কারণ হচ্ছে তারাই মানুষের সাথে মেশে। কিন্তু সে কাজের গতিও এখন মন্থর। করোনার চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় ওষুধ কর ছাড়ের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রাজ্যের অম্রমিয়ে চলছে অক্সিজেন, অক্সিমিটারের কালোবাজারি। বিজেপির বক্তব্য কেন্দ্রীয় সরকার সব রকম সাহায্য করছে, ব্যর্থতা ঢাকতে শুধু চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উনি কি খালি চিঠি লিখবেন না কিছু করবেন? চিঠি সেই ওনার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। গতবারে তো আমাদের যে প্রধানমন্ত্রী 4 বার চিঠি লিখেছেন, কোভিডের একটা উত্তর দেন। আর এখন ওনাকে টাকা দিতে হবে, ওনাকে ভ্যাকসিন দিতে হবে না, জিএসটি কমাতে হবে, উনি কি করবেন? তার চিঠি লিখবেন? এই জন্য লোকে ওনাকে ভোট দিয়েছে নাকি? এই কোভিড থেকে বাঁচতে রাজনীতি নয়, রাজ্য জুড়ে সুষ্ঠুভাবে টিকাকরণের কাজ দ্রুত শেষ করার দাবি সাধারণ মানুষের। রিপাবলিক বাংলা। দেশের এখন জ্বলন্ত সমস্যা, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। আজ যদি আমি প্রথম ডোজের ভ্যাকসিন নিলাম, যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে যদি দ্বিতীয় ডোজের ভ্যাকসিন না মেলে, তাহলে ভ্যাকসিন আদেও শরীরে কাজ করবে? হ্যাঁ, করবে। প্রথম ডোজের পরে একটা লিমিটেড ইমিউনিটি তৈরি হয়, যেটা মানে অনেক বছর ধরে বা অনেক মাস ধরে হয়তো তোমাকে প্রোটেক্ট করতে পারে না, কিন্তু কিছুটা পিরিয়ড খানিকটা প্রোটেকশন। কতটা? প্রত্যেকটা ভ্যাকসিনের ক্ষেত্রে আলাদা আলাদা। বেসিক্যালি যেটা বলতে চাই সেটা হলো রিসার্চ দেখাচ্ছে যে কোভিশিল্ডের ক্ষেত্রে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ক্ষেত্রে 6 থেকে 8 উইক গ্যাপে সেকেন্ড ডোজটা দিলে খুব ভালো কাজ করে। তাই 6 উইকস যদি মিসও হয়ে যায়, প্যানিক করার কিছু নেই। 8 উইকস পর্যন্ত টাইম আছে। 10 উইক হতে পারে, তাতেও বিরাট কিছু মহাভারত অশুদ্ধ হবে না যদি নেহাতি সরকার, ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার সমস্ত চেষ্টা করেও যদি তোমার কাছে ভ্যাকসিনটা না পৌঁছতে পারে, তার মানে যে বিরাট ক্ষতি হয়ে গেল তা নয়, কিন্তু তোমার শরীরে খানিক ইমিউনিটি রইল। তখন আমরা বিদেশে যেটা করে সেটা করে দেখতে পারি, ব্লাড টেস্ট করে দেখতে পারি তোমার কতটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। যদি অ্যান্টিবডি 2-3 মাস তোমায় টেনে দেয়, তাহলে অতটা তুমি টাইম পেয়ে যাচ্ছ সেকেন্ড বুস্টার ডোজটা নেওয়ার জন্য। তার মানে এমন নয় যে একটা ফটো ফিনিশের মতো আর একদিন বাকি আছে, আমার জীবন মরণ কালকের মধ্যেই নিয়ে নিতে হবে, নয়তো সব গেল। তবে প্যানিকের প্রয়োজন নেই, মানুষের হাতে সময় আছে। তবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে 28 দিন বেটার। যদি রাশিয়ান স্পুটনিক কখনো আসে, তাহলে 21 দিন তার ধার্য টাইম। কোভিশিল্ডের ক্ষেত্রে আপ টু 2 মান্থস যদি তোমার শরীর ইমিউনিটি থাকে। এমনকি একটা ভ্যাকসিনও যে নিয়েছো, বিশ্বাস করো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। যদি নেহাতি সরকার তোমায় প্রোটেকশন না দিতে পারে, তোমার যদি করোনা হয়ও, দেখা যাচ্ছে একটা ভ্যাকসিন নিয়েছিলে বলে
সেইটা হয়তো একটা মাইল্ডার ডিসিজ হবে, অতটা ভয়ঙ্কর ভিরুলেন্ট ভাইরাল লোড থাকবে না। বুঝলাম, আবার আসবো আপনার কাছে। আমি দেবকুমার দার কাছে সরাসরি চোখে চোখ রেখে একটা প্রশ্ন করব। দেবকুমার দা, 10টা বছর আপনারা শাসন সামলেছেন, রাজ্যের ভার সামলেছেন, রাজ্যের দায়িত্ব সামলেছেন, আবারও নতুন সরকার এলেন, সেখানে সাধারণ মানুষ কি আশা করতে পারে আপনাদের থেকে? যে সমস্ত রাজনীতি দূরে সরিয়ে রেখে, দোষারোপ দূরে সরিয়ে রেখে সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেবেন, ওষুধ পৌঁছে দেবেন, অক্সিজেন পৌঁছে দেবেন, কিন্তু সেই ছবিটা কি উঠে আসছে রাজ্য থেকে? আপনার প্রথম বলি, আপনি যে প্রথম অ্যাটাকটা করলেন সেটা কিন্তু সেন্ট্রালের বিরুদ্ধে করা ছিল। আমি প্রত্যেকের প্রীতমকেও আমি করব, প্রীতমকেও করব। যে লজ্জাটা আছে সেটা কেন্দ্রের লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা না। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জেতবার পরই, ইলেকশনে জেতবার পরই এবং সর্বসাধারণের উদ্দেশ্যে বলেছে যে এই কোভিডটা তো হচ্ছে প্রথম বিশেষ আমরা প্রথম অ্যাটেনশন দিয়েছি, এবং সেই জন্যই আমাদের প্রচেষ্টা হচ্ছে যে সমস্ত রোগী, মানে যার জন্য প্রধানমন্ত্রীকে আজকে ডিমান্ড করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডিমান্ড করেছেন যে প্রত্যেকটি মানুষের ভারতবর্ষে চিকিৎসা শাস্ত্রে যেসব সরঞ্জাম রয়েছে, ওষুধ রয়েছে, তার দাম কমানোর জন্য, জিএসটি কমানোর জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছিলেন। আজ নির্মলা সীতারামন বেশ কিছুক্ষণ আগে টুইট করে জানিয়েছেন এই জিনিসপত্রের দাম অনেক আগে থেকেই কমানো হয়েছে। যদি কমানো হয়ে থাকে তাহলে আবারও চিঠি কেন? ঠিক আছে, কমানো হয়েছে, আজকে কমানো হচ্ছে শুনছি, কিন্তু একমাত্র মনে রাখবেন যে আজকে হয়েছিল না, মুশকিলটা হচ্ছে এটাই প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে এটাই যে এনাদের রাজনীতি ছাড়া আর কিছু নাই। প্রথম কথা হচ্ছে যে এই মুখ্যমন্ত্রী বলেছিল যে করোনা আবার কি, করোনা কিছু না, দিল্লির ওই প্রবলেম থেকে মুখ ঘোরানোর জন্য করোনার দোহাই দেওয়া হচ্ছে। তো এই মুখ্যমন্ত্রী থেকে আর থেকে বেশি আশা করা আমরা যাই না, কিন্তু উনি প্রথম দিন থেকে রাজনীতি শুরু করে দিয়েছেন। অলরেডি এইগুলোর দাম অনেক দিন আগেই কমানো হয়ে গেছে, জিএসটি আওতা থেকে বেরিয়ে গেছে, সেগুলো জানেন না, কারণ উনি তখন এই মৃত্যু মিছিলে ব্যস্ত ছিলেন, কীভাবে বিজেপির লোকেদের মারা হবে সেই মিছিলে ব্যস্ত ছিলেন। সেই জন্য আজকে মাননীয় এই কথাটা হচ্ছে সম্পূর্ণ ভুল। মিনিস্টার সম্পূর্ণ ভুল। অফিসিয়ালি টুইট করে সম্পূর্ণ জানিয়েছেন ভুল বলছি। যেগুলো এই অনেকদিন কারণে আগেই হয়ে আজকে গেছিল। ভারতবর্ষের এটা হচ্ছে দুর্ভাগ্যর বিষয় যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা বাদ দিয়ে আজকে যে 1,17,00,000 ভ্যাকসিন অলরেডি চলে আসছে, সেই ভ্যাকসিনটা ঠিকঠাক লোক পাচ্ছে কিনা সেটা দেখার জন্য হোম মিনিস্টার সেটা কিছু করছে না, শুধু তিনি কি তারা কি আসবেন না? তারা আসবেন না কেন? নিশ্চয়ই আসবেন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী সারাক্ষণ এখানে পশ্চিমবঙ্গের বুকে বসে থাকবেন। ভারতবর্ষে যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসামে যায়নি ভোট করতে, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিহারে যায়নি, এটা বলতে পারেন যে কোভিড, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে যায়নি রাজনীতি করতে। ওনারা বলছেন কোভিড ছড়িয়ে দিয়েছেন আপনারা, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বারে এসেছে, তার জন্য কোভিড বেড়েছে। প্রশান্ত কিশোর একবার তামিলনাড়ু যাচ্ছে, একবার পশ্চিমবঙ্গে যাচ্ছে, উনি কোভিড ছড়ায়নি। প্রশান্ত কিশোর ছড়াননি। উনি ব্রহ্মপুত্র মহেশ্বর, প্রশান্ত কিশোর তামিলনাড়ু থেকে একবার তামিলনাড়ু, একবার বিহার, একবার এখান থেকে আসতে যাচ্ছে, উনি ছড়াচ্ছেন না, আর আমাদের লোকের ছড়াচ্ছে। এইরকম রাজনীতি বন্ধ করতে হবে, এই রাজনীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে কবে ভ্যাকসিন পাবে, এই প্রশ্নটা বুক চিতিয়ে আমি করবো এবং ডক্টর মুখার্জির কাছে যাবো। ডক্টর মুখার্জি, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে, বলা হচ্ছে কোনো কোভিড রিপোর্টের দরকার নেই, কোভিড যদি হয় মনে করেন তারা সাসপেন্স থাকে, কোনো উপসর্গ দেখা যায়, তাহলেই কিন্তু তাকে ভর্তি নেওয়া যাবে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা বলতে পারি। এবং সাধারণ মানুষ কিভাবে ভর্তি হবেন, কোনো কি বেড়াজাল রয়েছে, না ইজিলি কেউ মানুষ ভর্তি হতে পারবেন? তার আগে একটা ছোট্ট কথা বলি ওনাদের কথার পরিপ্রেক্ষিতে। আমি অরাজনৈতিক লোক, ডাক্তার, ভাইরাস জাতি ধর্ম এইসব বোঝে না। যে কোনো ডেমনস্ট্রেশন যখন হয়েছে তাতে কোভিড ছড়িয়েছে, হরিদ্বারে যখন কুম্ভ মেলা হয়েছে তাতেও কোভিড ছড়িয়েছে, এখানে যখন বিজয় উৎসব হয়েছে তাতেও কোভিড ছড়িয়েছে, যখন ব্রিগেডে সবাই কম্পিটিশন করেছেন আমার 5 লাখ তোমার 10 লাখ, তাতেও কোভিড ছড়িয়েছে। এইখানে গল্প শেষ, পিরিয়ড। আচ্ছা, এইবার স্বীকার করতে হবে, একদম প্রত্যেকে দায়ী, এর জন্য প্রত্যেককে দায় নিতে হবে। কিন্তু আপনারা বলতে পারবেন যে আজকে 1.5 বছর আগে না, এটা রাজ্যের দায়িত্ব, রাজ্যের অভিভাবক, রাজ্যের প্রতিটা মানুষ মুখ্যমন্ত্রীকে ভাবেন তার মায়ের মতো, মেয়ের মতো, তার তো দায়িত্ব ছিল এই সিচুয়েশনটা বন্ধ করা। সেটা না করে আপনারাও তো মিটিং মিছিল করেছেন, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর দায়িত্ব দেখছেন। প্রথম ঢেউয়ের করোনায় উনি বলেছিলেন সারা ভারতবর্ষের মানুষ কোভিড ভ্যাকসিন পাবেন, কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের মাত্র 2%। আসছে আপনার কাছে দেবকুমার দেব প্রশ্ন করছেন, ভারতবর্ষের মাত্র 2% আমি গতকাল তোমারই এই প্রোগ্রামে দেখিয়েছি
আমি ভারতবর্ষেরটা পরে আসবো, আমি আগে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি। ভারতবর্ষের মাত্র 1 কোটি মানুষ আর আমি বলে দিচ্ছি দাদা, বলতে দিন। গতকাল 1,17,00,000 লাখ ছিল, আজকের ডেটে 1,18,00,000 লাখ ভ্যাকসিন অলরেডি পশ্চিমবঙ্গে চলে এসেছে। আমি আসার আগে তোমার এই চ্যানেলের মাধ্যমে দেখেছি 1 লক্ষ কোভ্যাক্সিন পৌঁছে গেছে। এই কোভ্যাক্সিন সবাইকে দেওয়া শুরু হয়েছে। বন্টন কে করবে? বন্টন করবে রাজ্য সরকার। আমরা পাঠিয়ে দিয়েছি, দিল্লি থেকে দিল্লি সরকার পাঠিয়ে দিয়েছে, অক্সিজেনও পাঠিয়ে দিয়েছে, ভ্যাকসিনও পাঠিয়ে দিয়েছে, কিন্তু ঠিকঠাক সব অবস্থা বন্টন হচ্ছে না। তার কাছে ওয়েস্টেজ হয়েছে প্রায় 3.08%। অভিযোগটা প্রীতম দা প্রতিদিন অনুষ্ঠানে এসে পড়ে থাকে। আমি ডক্টর মুখার্জির কাছেও আসবো। এই মুখার্জি, যদি ভ্যাকসিন ওয়েস্টেজ হয়ে থাকে, হয়েছে কি হয়নি সেটা জানার চেষ্টা করবো। এক মিনিট ডক্টর মুখার্জি, আমি প্রথম জানার চেষ্টা করবো ওয়েস্টেজ হয়েছে হ্যাঁ কি না, যদি হয়ে থাকে কতটা বড় অন্যায় হয়েছে, এবং আপনি যেটা বলছিলেন শুরুর দিকে প্রত্যেকে ভেবেছিল ও আগে নিক, আমি দেখি ওর রিয়াকশন হয় কিনা তারপরে নেব। গোড়ার দিকে ডেফিনেটলি কিছু কিছু ভ্যাকসিন সেন্টারে ফাঁকা থেকে গেছে স্লট, সবাই জানে, স্বাস্থ্যকর্মীরা নিজেরাই জানেন। পরের দিকে এমন হুড়োহুড়ি হলো যখন কোভিডের ওয়েভ সত্যিকারের এলো, এখন আর জায়গা পাওয়া যাচ্ছে না। এর জন্য কোনো সরকারকে দায়ী করো না, এটা মুখ্যমন্ত্রী, এটা প্রধানমন্ত্রী, মানুষকে দায়ী করছি আমি। মানুষের আর একটু সচেতন হওয়া উচিত ছিল। এই এক কেওসটা ইংল্যান্ড আমেরিকায় কিন্তু হয়নি, অথচ তারা আমাদের থেকে অনেক ডিসঅ্যাডভান্টেজ, হ্যান্ডিক্যাপ্ট অবস্থায় শুরু করেছিল কিন্তু। এবং পরবর্তী যে প্রশ্নটা করেছিলাম কিভাবে সাধারণ মানুষ ভর্তি হবে, অবশ্যই উত্তর নেব, কিন্তু এখন সময় একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর ফিরে এসে আবারও বুক চিতিয়ে বুক ঠুকে চোখে চোখ রেখে প্রশ্ন করব, সাধারণ মানুষকে ভ্যাকসিন নিতে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে এবং তারপর ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে কেন? কার দায়, কারা দায়ী, সাধারণ মানুষরা যাবেন কোথায়? এই প্রশ্ন করবো, কিন্তু ডক্টর মুখার্জির কাছে আমি প্রথমে আসবো। ডক্টর মুখার্জি, অত্যন্ত ঐতিহাসিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যদি কার্যকর করা যায় সাধারণ মানুষের পক্ষে অন্তত অনেকটা লাভ হবে, কি বলবেন? কোনটে বলো? ওই যেটা ভর্তি একদম ব্যাপারে? গুড। হ্যাঁ, আমি যদি নিজেকে পেশেন্ট রিলেটিভ হিসেবে দেখি, নিজেকে পেশেন্ট হিসেবে দেখি, ঐতিহাসিক সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত যে করোনা রিপোর্ট, কোভিড রিপোর্ট ছাড়া একটা পেশেন্টকে ফিরিয়ে দেবে না, একটা ইনস্টিটিউশন নিয়ে যাওয়া যাবে, সে ভর্তি হবে, ইনিশিয়াল ট্রিটমেন্টটা হবে, অক্সিজেন ইত্যাদি দেওয়া হবে। কিন্তু এর একটা ক্যাভিয়েট আছে, যে কোনো ভালো জিনিস যেই আমি করতে যাব তার সাথে কিছু বটলনেক তৈরি হবে, সমস্যা, সেগুলোকে সলভ করবে কে? সেইগুলো কিন্তু গাইডলাইনে দেওয়া নেই। ধরো আমার 200 বেড আছে নার্সিং হোমে, নজরদারি কে চালাবে? নজরদারি না, 10খানা বেড বাকি আছে। ধরো 50 জন করোনা পেশেন্ট চলে এলো এক রাতে, এই 10টা বেডে আমি 50 জন করোনা পেশেন্টকে ভর্তি কোথায় করব? কেন্দ্রীয় সরকার বলে দেয়নি। বাকি 40 জনকে বাকি 40 জনকে ফেরত পাঠাবো, কোথায় ফেরত পাঠাবো? কেন্দ্রীয় সরকার বলে দেয়নি। এটা একটা ইনকমপ্লিট ডিসিশন। খুব সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে একটা গাইডলাইন, নির্দেশিকা, পেশেন্টের যাতে কষ্ট বা হ্যারাসমেন্ট না হয়, কিন্তু তার ফলো আপটা একদম বলা নেই। তাই অনেকটা উঠলাম সিঁড়ি দিয়ে, তারপরেই একদম ফাঁকা। দেখো, আইসোলেশন বে তার মানে বাড়াতে হবে। আইসোলেশন বে মানে কি? মানে যেখানে একটা র্যাপিড অ্যান্টিজেন বা কোনো একটা সন্দেহের বশে পেশেন্টকে ভর্তি করেছি, মনে হচ্ছে করোনা, রিপোর্ট এখনো আসেনি, পজিটিভও জানি না, নেগেটিভও জানি না, তার মানে পজিটিভ, ধরো তোমার মা কিছু একটা হার্ট অ্যাটাক হয়েছে, কারুর দাদু স্ট্রোক হয়েছে, প্রস্টেটে কষ্ট পাচ্ছেন, তিনিও ভর্তি হয়েছেন, তার করোনা নেই। কথা হলো তিনি তাহলে কোন বেডটা পাবেন? নর্মাল সুস্থ মানুষও তো ভর্তি হবে, কারুর গল ব্লাডার হয়েছে, কিডনিতে স্টোন, সার্জারি, বাচ্চা হবে, তারা কোথায় বেড পাবে? বেশিরভাগ বেড এখন আইসোলেশনেই কেটে যাবে। আইসোলেশন মানে অ্যাম্বিভ্যালেন্ট বেড, মানে আমরা যেখানে জানি না পেশেন্টের করোনা আছে কি নেই, রিপোর্ট আসতে 2 দিন 3 দিন 4 দিন কেটে যাবে, বিল হবে, অক্সিজেন লাগবে, সব কিছু লাগবে, ভেন্টিলেটর লাগলে, যদি ভেন্টিলেটর না থাকে সেই নার্সিংহোম ভেন্টিলেটর কোথা থেকে দেবে বলা নেই, কাকে রেফার করবে বলা নেই। ধরো তারা বললো ঠিক আছে ওই জায়গায় নিয়ে চলে যান, এবার সেখানেও বেড নেই, পার্টি বললে না আমরা মুভ করব না, তখন যে অপ্রীতিকর সিচুয়েশনটা হবে সেটাকে কে সলভ করবে সেই গ্রিভেন্সটা বলা নেই। মানে এই দিকগুলো অনেক প্রতিকূলতা উঠে আসছে এবং একদম আমি আসবো আপনার কাছে, কিন্তু প্রথম প্রীতমদা বলার জন্য আঙুল তুলেছে, আমি প্রীতমদার কাছে যাই। প্রীতমদা, এই প্রতিকূলতাগুলো উঠে আসছে, ডাক্তারবাবুর চিকিৎসা শাস্ত্রের আঙ্গিকে দেখলেন এবং তুমি পলিটিক্যাল ভিউ হিসাবে তুমি কিভাবে দেখছো? দেখুন, পলিটিক্স তো আর মানুষের থেকে বাইরে না, মানুষের সাথেই। টেকনিক্যাল কিছু ব্যাপার ডক্টরবাবু বললেন, সেই যুক্তিসঙ্গত আমি কিছু ব্যাপার বলছি আপনাদের দর্শকদের জন্য। আমাদের সর্দি কাশি হলেই কি আমরা হসপিটালে চলে যাই? চলে যাই না। যখন আমাদের শ্বাসকষ্টটা খুব বৃদ্ধি পায়,
তখনই আমরা যখন দেখি যে না এবার আমাদের হসপিটাল যেতে হবে, তখনই আমরা হসপিটালে যাই। তো যখন আমরা দেখছি যে আমাদের 4-5 দিন পরে আমাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের আজকাল একটু শ্বাসকষ্ট হলেই আমরা কোভিডের জন্য অলরেডি টেস্ট করতে আমরা পাঠিয়ে দিই, টেস্টের রিপোর্ট চলে আসে। আমার এবার খুব শ্বাসকষ্ট হচ্ছে, সেই জন্য হসপিটালে গেছি। হসপিটাল তো আগেই পরীক্ষা করবে যে আমার কাছে কোভিড হয়েছে না হয়নি। RT-PCR করতে টাইম লাগছে, কিন্তু যেটা ওই তাড়াতাড়ি র্যাপিড যেটা টেস্ট, সেটা তো 2 ঘন্টার মধ্যে চলে আসছে। ওই 2 ঘন্টার ওই টেস্টটা দিয়ে ডাক্তারবাবুরা, সেখানকার সুপাররা, তারপর তারা ডিসিশন নেবে। এবং তার জন্য জানুয়ারি মাস থেকে লাস্ট 6 মাস 8 মাস 9 মাস আগে থেকে কোটি কোটি টাকা প্রত্যেক স্টেট গভর্নমেন্টকে পাঠানো হয়েছে। এই গভর্নমেন্ট, এই স্টেট গভর্নমেন্টে, এই স্টেট গভর্নমেন্টকে PM কেয়ার থেকে 5টা অক্সিজেন প্লান্ট বানানোর জন্য জানুয়ারি মাসে টাকা পাঠানো হয়ে গেছিল। আমি আপনাকে এখনই রিপোর্ট দেখিয়ে দেবো, গভর্নমেন্টের রিপোর্ট। সেই PM কেয়ারের যে টাকাটা এসে, সেই টাকাটা একটাও প্রথমত আপনাকে বলি, এটা পুরো দায়িত্বটা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে নিতে হবে। তিনি আমাদের ভারতবর্ষে যখন প্রথম ঢেউটা শুরু হলো করোনা, তখন থেকে অ্যালার্ট হওয়া উচিত ছিল। তিনি অ্যালার্ট হননি। তিনি করেছিলেন কি, সম্পূর্ণ বাইরে ভ্যাকসিন বিদেশে পাঠিয়ে দিলেন এবং সমস্ত দাঁড়ান একটু আমায় বলতে দিন। বাইরের দেশে সমস্ত ভ্যাকসিন পাঠিয়ে দিলেন। এবার অক্সিজেন সিলিন্ডার দেশে পাঠানো উচিত হয়নি, এটা বলছেন তো? আগে নিজের দেশকে সামলাতে হবে, নিজের দেশকে বুঝলাম। তাতে কি হলো, ভারতবর্ষে এখনো পর্যন্ত ভারতীয়দের মধ্যে মাত্র 2% মানুষ কোভিড ভ্যাকসিন পেয়েছেন। কেন হবে? আর বাদবাকি 98% কেন পেল না? এটা আমাদেরকে বলতে হবে না? উনি বিহারের ইলেকশনের সময় বলে দিলেন সারা ভারতবর্ষবাসীকে আমরা ভ্যাকসিন দেবো, কিন্তু কোথায় আজও পর্যন্ত দেখা নেই। উনি 1 মে থেকে এই বছর আমাদের 18 বছর থেকে 44 বছর ভ্যাকসিন দেবেন। কোথায় সেই প্রতিশ্রুতি? কোন বেসিসের উপর উনি বলেছিলেন? আর আজকে যেখানে আপনাকে একটা ছোট্ট আমি একটা লাইন জুড়ে দিই, সেটা হচ্ছে 1 মে থেকে যে দেওয়ার কথা ছিল, রাজ্য সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় ডোজ যতদিন না কমপ্লিট হচ্ছে, যাদের ফার্স্ট ডোজ হয়েছে, ততদিন এই প্রক্রিয়া শুরু করা যাবে না। হ্যাঁ কি না? এটা রাজ্য এখনো পর্যন্ত সেই ধরনের ডিসিশন এখনো পর্যন্ত নেননি। এটা সম্পূর্ণ বলা হচ্ছে, চিঠি দেখালে বিশ্বাস করবেন? এটা নিশ্চয়ই আপনার যে কথা বলছেন আপনাকে আমি মনে নিচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে আপনি বলুন যে ডক্টর মুখার্জি, আপনার প্রশ্নটা কি ভুল? রাজ্য সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ব্যাপারে আমি ঠিক জানি না, সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে, কারণ তেলেঙ্গানা 2 দিন আগেই নিয়েছে। তারপর একের পর এক রাজ্য দে আর ফলোয়িং স্যুট। তারা বলতে চেয়েছে, এই যে আমার কাছে স্ট্যাটিস্টিক্সগুলো আজকেই হেলথ মিনিস্ট্রি থেকে নিচ্ছিলাম, তোমায় ছোট্ট করে বলে দিই। বলা হচ্ছে ভারতবর্ষের টোটাল জনসংখ্যা 13%-এর মতন এই মুহূর্তে ভ্যাকসিনেটেড। না আচ্ছা, আমি এটার থেকে ওনার কাছে ইনফরমেশন আছে, প্লিজ। আচ্ছা, তো হ্যাঁ বলছি শুনুন। আচ্ছা, এদের মধ্যে 89% আপাতত কোভিশিল্ড পেয়েছেন, 11% কোভ্যাক্সিন পেয়েছেন, 70% 70% মানুষকে ঠিক করা হয়েছে টোটাল যা ভ্যাকসিন প্রোডাকশন হবে আগে সেকেন্ড ডোজ কমপ্লিট করা হবে। তার মানে দাঁড়িয়েছিল যে 30% মানুষ এখনো ফার্স্ট ডোজ পাওয়ার জন্য এলিজেবল রইলেন 18 থেকে 45-এর মধ্যে, যারা আগে পাননি। কিন্তু প্রথমেই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আজ থেকে 2 দিন আগে বলে যে আমরা 12 মে অবধি একটা ভ্যাকসিন হলিডে ডিক্লেয়ার করছি ফার্স্ট ডোজের জন্য। অর্থাৎ আমরা আগে সেকেন্ড ডোজ শেষ করব, যতজনকে পারবো কমিট করব, তারপর যা ভ্যাকসিন উদ্বৃত্ত হবে বা বাঁচবে সেটা দিয়ে আমরা রেসিডুয়াল বাকিদের ফার্স্ট ডোজ দেওয়া শুরু করব ফ্রম 13th মে। একের পর এক রাজ্য দেখা যাচ্ছে তারপর থেকে কিন্তু সেইটা দে আর ফলোয়িং স্যুট। তাই পশ্চিমবঙ্গ যদি সেটা করে তাতে ভুল কিছু নেই। একদম আপনাকে বলতে চাই আমি যে আজকে এই কোভ্যাক্সিন কিংবা আমাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অ্যানোমালি হয়েছে বলে এবং অক্সিজেনের ক্ষেত্রে অ্যানোমালি হয়েছে বলেই মাননীয় সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়েছে এবং বড় সদস্যের কমিটি করেছে। কিসের জন্য? কারণ ভারতবর্ষের সম্পূর্ণ দিল্লি আজকে ফেল করেছে। আপনি যে প্রশ্নগুলো করলেন অবশ্য সেই উত্তরগুলো আমি প্রীতমদার কাছ থেকে নেব, কিন্তু এখন সবাই একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
প্রথম প্রীতমদা বলার জন্য আঙুল তুলেছে, আমি প্রীতমদার কাছে যাই। প্রীতমদা, এই প্রতিকূলতাগুলো উঠে আসছে, ডাক্তারবাবুর চিকিৎসা শাস্ত্রের আঙ্গিকে দেখলেন এবং তুমি পলিটিক্যাল ভিউ হিসাবে তুমি কিভাবে দেখছো? দেখুন, পলিটিক্স তো আর মানুষের থেকে বাইরে না, মানুষের সাথেই। টেকনিক্যাল কিছু ব্যাপার ডক্টরবাবু বললেন, সেই যুক্তিসঙ্গত আমি কিছু ব্যাপার বলছি আপনাদের দর্শকদের জন্য। আমাদের সর্দি কাশি হলেই কি আমরা হসপিটালে চলে যাই না। যখন আমাদের শ্বাসকষ্টটা খুব বৃদ্ধি পায় তখনই আমরা, যখন দেখি যে না এবার আমাদের হসপিটালে যেতে হবে, তখনই আমরা হসপিটালে যাই। তো যখন আমরা দেখছি যে আমাদের 4-5 দিন পরে আমাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের আজকাল একটু শ্বাসকষ্ট হলেই আমরা কোভিডের জন্য অলরেডি টেস্ট করতে আমরা পাঠিয়ে দিই, টেস্টের রিপোর্ট চলে আসে। আমার এবার খুব শ্বাসকষ্ট হচ্ছে, সেই জন্য হসপিটালে গেছি। হসপিটাল তো আগেই পরীক্ষা করবে যে আমার কাছে কোভিড হয়েছে না হয়নি। RT-PCR করতে টাইম লাগছে, কিন্তু যেটা ওই তাড়াতাড়ি র্যাপিড যেটা টেস্ট, সেটা তো 2 ঘন্টার মধ্যে চলে আসছে। ওই 2 ঘন্টার ওই টেস্টটা দিয়ে ডাক্তারবাবুরা, সেখানকার সুপাররা, তারপর তারা ডিসিশন নেবে। এবং তার জন্য জানুয়ারি মাস থেকে লাস্ট 6 মাস 8 মাস 9 মাস আগে থেকে কোটি কোটি টাকা প্রত্যেক স্টেট গভর্নমেন্টকে পাঠানো হয়েছে। এই গভর্নমেন্ট, এই স্টেট গভর্নমেন্টকে PM কেয়ার থেকে 5টা অক্সিজেন প্লান্ট বানানোর জন্য জানুয়ারি মাসে টাকা পাঠানো হয়ে গেছিল। আমি আপনাকে এখনই রিপোর্ট দেখিয়ে দেবো, গভর্নমেন্টের রিপোর্ট। সেই PM কেয়ারের যে টাকাটা এসে, সেই টাকাটা একটাও প্রথমত আপনাকে বলি, এটা পুরো দায়িত্বটা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে নিতে হবে। তিনি আমাদের ভারতবর্ষে যখন প্রথম ঢেউটা শুরু হলো করোনা, তখন থেকে অ্যালার্ট হওয়া উচিত ছিল। তিনি অ্যালার্ট হননি। তিনি করেছিলেন কি, সম্পূর্ণ বাইরে ভ্যাকসিন বিদেশে পাঠিয়ে দিলেন এবং সমস্ত দাঁড়ান একটু আমায় বলতে দিন। বাইরের দেশে সমস্ত ভ্যাকসিন পাঠিয়ে দিলেন। এবার অক্সিজেন সিলিন্ডার দেশে পাঠানো উচিত হয়নি, এটা বলছেন তো? আগে নিজের দেশকে সামলাতে হবে, নিজের দেশকে বুঝলাম। তাতে কি হলো, ভারতবর্ষে এখনো পর্যন্ত ভারতীয়দের মধ্যে মাত্র 2% মানুষ কোভিড ভ্যাকসিন পেয়েছেন। কেন হবে? আর বাদবাকি 98% কেন পেল না? এটা আমাদেরকে বলতে হবে না? উনি বিহারের ইলেকশনের সময় বলে দিলেন সারা ভারতবর্ষবাসীকে আমরা ভ্যাকসিন দেবো, কিন্তু কোথায়? আজও পর্যন্ত দেখা নেই। উনি 1 মে থেকে এই বছর আমাদের 18 বছর থেকে 44 বছর ভ্যাকসিন দেবেন। কোথায় সেই প্রতিশ্রুতি? কোন বেসিসের উপর উনি বলেছিলেন? আর আজকে যেখানে আপনাকে একটা ছোট্ট আমি একটা লাইন জুড়ে দিই, সেটা হচ্ছে 1 মে থেকে যে দেওয়ার কথা ছিল, রাজ্য সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় ডোজ যতদিন না কমপ্লিট হচ্ছে, যাদের ফার্স্ট ডোজ হয়েছে, ততদিন এই প্রক্রিয়া শুরু করা যাবে না। হ্যাঁ কি না? এটা রাজ্য এখনো পর্যন্ত সেই ধরনের ডিসিশন এখনো পর্যন্ত নেননি। এটা সম্পূর্ণ বলা হচ্ছে চিঠি দেখালে বিশ্বাস করবে। এটা নিশ্চয়ই আপনার যে কথা বলছেন আপনাকে আমি মনে নিচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে আপনি বলুন যে ডক্টর মুখার্জি, আপনার প্রশ্নটা কি ভুল? রাজ্য সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ব্যাপারে আমি ঠিক জানি না, সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে, কারণ তেলেঙ্গানা 2 দিন আগেই নিয়েছে। তারপর একের পর এক রাজ্য দে আর ফলোয়িং স্যুট। তারা বলতে চেয়েছে, এই যে আমার কাছে স্ট্যাটিস্টিক্সগুলো আজকেই হেলথ মিনিস্ট্রি থেকে নিচ্ছিলাম, তোমায় ছোট্ট করে বলে দিই। বলা হচ্ছে ভারতবর্ষের টোটাল জনসংখ্যা 13%-এর মতন এই মুহূর্তে ভ্যাকসিনেটেড। না আচ্ছা, আমি এটার থেকে ওনার কাছে ইনফরমেশন আছে, প্লিজ। আচ্ছা, তো হ্যাঁ বলছি শুনুন। আচ্ছা, এদের মধ্যে 89% আপাতত কোভিশিল্ড পেয়েছেন, 11% কোভ্যাক্সিন পেয়েছেন, 70% 70% মানুষকে ঠিক করা হয়েছে টোটাল যা ভ্যাকসিন প্রোডাকশন হবে আগে সেকেন্ড ডোজ কমপ্লিট করা হবে। তার মানে দাঁড়িয়েছিল যে 30% মানুষ এখনো ফার্স্ট ডোজ পাওয়ার জন্য এলিজেবল রইলেন, 18 থেকে 45-এর মধ্যে, যারা আগে পাননি। কিন্তু প্রথমেই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আজ থেকে 2 দিন আগে বলে যে আমরা 12 মে অবধি একটা ভ্যাকসিন হলিডে ডিক্লেয়ার করছি ফার্স্ট ডোজের জন্য। অর্থাৎ আমরা আগে সেকেন্ড ডোজ শেষ করব, যতজনকে পারবো কমিট করব, তারপর যা ভ্যাকসিন উদ্বৃত্ত হবে বা বাঁচবে সেটা দিয়ে আমরা রেসিডুয়াল বাকিদের ফার্স্ট ডোজ দেওয়া শুরু করব ফ্রম 13th of May। একের পর এক রাজ্য দেখা যাচ্ছে তারপর থেকে কিন্তু
সেইটে দে আর ফলোয়িং স্যুট। তাই পশ্চিমবঙ্গও যদি সেটা করে তাতে ভুল কিছু নেই। একদম 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 আপনাকে বলতে চাই আমি যে আজকে এই কোভ্যাক্সিন এবং কিংবা আমাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অ্যানামলি হয়েছে বলে এবং অক্সিজেনের ক্ষেত্রে অ্যানামলি হয়েছে বলেই মাননীয় সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়েছে এবং বড় সদস্যের কমিটি করেছে। কিসের জন্য? কারণ ভারতবর্ষের সম্পূর্ণ দিল্লি আজকে ফেল করেছে। আপনি যে প্রশ্নগুলো করলেন অবশ্যই সেই উত্তরগুলো আমি প্রীতমদার কাছ থেকে নেব, কিন্তু এখন সবাই একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর ফিরে এসে আবারও বুক চিতিয়ে বুক ঠুকে আমি চোখে চোখ রেখে প্রশ্ন করব যে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, সেখানে লিখছেন যে চিকিৎসা শাস্ত্রে যত সরঞ্জাম লাগে, যত জিনিসপত্র লাগে তার জিএসটি কমানো হোক। কিন্তু নির্মলা সীতারামন কি বলছেন? টুইট করে তিনি জানাচ্ছেন এই সব জিনিসপত্রের দাম অনেক আগেই কমিয়ে দেওয়া হয়েছে। কেন চিঠি দেওয়া হলো একটু জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো এবং আপনাদেরকেও অবশ্যই শোনাবো। দেবকুমার দা রয়েছে। দেবকুমার দা, আমার ছোট্ট প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না আগে থেকে দাম কমিয়ে দিয়েছে, এক না জেনে ওই চিঠিটা দিলেন? না, জিএসটি মুকুব করা যে রেটে বেড়ে যাচ্ছিল ওটা, তার জন্য আমাদের চিফ মিনিস্টার অবশ্যই আমাদের চিঠি দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। জিএসটি কমলে অবশ্যই দাম কমবে, মানুষের সুবিধা হবে। আই এগ্রি উইথ ইউ, বাট আমি আই এগ্রি উইথ ইউ। জিএসটি কবে কমানো হয়েছে? রিসেন্ট কবে? এই তো রিসেন্ট আমাদের ফাইন্যান্স মিনিস্টার চিঠি দিয়েছেন। কবে? এই রিসেন্ট পাস্টে চিঠি দেওয়ার আগে কমানো হয়েছে, নির্মলা সীতারামন লিখেছেন। খুব সামান্য পরিমাণ, নির্মলা সীতারামন লিখেছেন খুব সামান্য পরিমাণ উঠিয়ে দেওয়া হয়েছে। আপনি বলছেন সামান্য জিএসটি উঠিয়ে দেওয়া হয়েছে। যত রকম কোভিডের জন্য যত রকম মেডিকেল সরঞ্জাম দরকার হয় তার থেকে জিএসটি লাগু করা হয়েছে। এটা অলরেডি প্রাইম মিনিস্টার ঘোষণা করে দিয়েছিল আজকে থেকে প্রায় 20-25 দিন আগে। আজকের কথা না, এটাই তো আমার চিঠিটা কেন দিল? এটা কেন দুর্ভাগ্য যে শুধু পশ্চিমবঙ্গে কেন চিঠি দিল? পলিটিসাইজ করার জন্য, শুধু পলিটিসাইজ। উনি নিজে শুধুমাত্র ওই জন্য নিজের ফেলিয়ারকে ঢাকার এবার জন্য অক্সিজেন পাওয়া যাচ্ছে না এখানে। আরে টপিকে থাকুন না, টপিক। অক্সিজেন এবং ওষুধ, আর কিছু করছেন না। এসেনশিয়াল ওষুধগুলো, টাক্কার এসেনশিয়াল ওষুধগুলো সেখানে পর্যন্ত না, আপনারা মিথ্যে কথা বলেন। আপনারা সত্যের অপলাপ। আরে নির্মলা সীতারামন মিথ্যে কথা বলছেন, আপনি তাহলে কেস করুন। টুইটটা নিয়ে আপনি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। উনি বিকৃত করছেন, উনি তথ্যের নির্মলা সীতারামন লিখেছেন জিএসটি কমানো হয়েছিল, তারপরেও চিঠি দেওয়া। জিএসটি যে পরিমাণে কমানো হয়েছে তার সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল। আরে জিএসটি লাগু করে দেওয়া হয়েছে 5 আছে, কিন্তু জিএসটি তুলে দেওয়া হয়নি। তুলেই দেওয়া হয়েছে, আর কি তুলে দেওয়া হবে না? বলছি তো তুলে দেওয়া হয়েছে। আপনি 25 দিন আগে বলছেন তুলে দেওয়া হয়েছে, 25-30 দিন আগে তুলে দেওয়া হয়েছে। পড়ে গেল, মানুষদের সর্বনাশ হয়ে গেল। মানুষ মরে গেল। কোথায় তারা শোনার চেষ্টা করি ডক্টর মুখার্জির কাছে কি তথ্য রয়েছে। ডক্টর মুখার্জি, আপনার ভাড়ারা কি তথ্য রয়েছে? বেশি তথ্য নেই, এর ক্লিয়ার ট্রান্সপারেন্ট কোনো ডিক্লারেশন নেই। ভারত এমন একটা দেশ, ঠিক কি হচ্ছে সাধারণ মানুষের পক্ষে জানা মুশকিল। আমি নিজেও সাধারণ মানুষ হিসেবে ধরছি, আদার ব্যাপারই জাহাজের খোঁজ রাখি না। আমি শুধু এটুকু বলতে পারি, যদি এই কালোবাজারি, যদি এই ব্যবসায়ীদের বা কালোবাজারিদের রমরমা ডিস্ট্রিবিউশন সমবন্টনের প্রক্রিয়ার কোথাও গন্ডগোল দেখা দেয়, তাহলে ভারতবর্ষে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও সুপ্রিম কোর্ট আছে, সেনা আছে এবং মানুষের নানা অর্গানাইজেশন বা সংস্থা বা এনজিও আছে, প্লাস ক্লাব আছে, রোটারি, লায়ন্স, এরকম নানা লেভেলের। এরা প্রত্যেকে সাহায্য করতে পারেন, দেশটা ঠিক দাঁড়িয়ে যাবে। বড় বড় সমস্যা এই থেকে ভারত পার পেয়েছে। প্রত্যেকটা যে জনপ্রতিনিধিরাই পার করেছে তা নয়, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা। অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে লেগেছে, অনেক ক্ষেত্রে সেনাকে লেগেছে, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে উঠে আসতে হয়েছে। দুদিন আগেই তো অক্সিজেন অন হুইলস শুরু হয়েছে। সেটা তো কোভিড কেয়ার নেটওয়ার্কের একটা অপূর্ব সুন্দর মানে একটা এক্সাম্পল, তাই না? একদম। এখানে আমরা দেখতে পাচ্ছি নির্মলা সীতারামন তিনি টুইট করেছেন, তিনি দেখাচ্ছেন যে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন। একদম আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের লেটার হেডে সেই চিঠি তিনি তুলে টুইট করছেন যে কি পর্যায়ে দাম কমেছে, একের পর এক জিএসটি কমানো হয়েছে। সেই টুইটটা কিন্তু আজকে সবিস্তারে তিনি করেছেন এবং এখান থেকেই বিজেপি অভিযোগ করছে পুরোটা রাজনীতি করতে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার এটা করেছে, এমনটা অভিযোগ করছে বিজেপি। কিন্তু দেবকুমার দা বলবেন যে এটা রাজনীতি নয়, কিন্তু সাধারণ মানুষের কাছে দেবকুমার দার কি উত্তর আমি শোনার চেষ্টা করব। পশ্চিমবঙ্গ সরকারের স্টকে আছে 6 থেকে 7 লাখ। আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ প্রায় 10 কোটি স্টকে ভ্যাকসিন।
তা আমি প্রশ্ন করলাম আমি টুইটটা নিয়ে, 6 থেকে 7 লাখ। টুইটটা নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলছেন সেখানে মানুষ এখন হাহাকার পড়েছে কোভিড ভ্যাকসিনে, এবং তাছাড়া বিভিন্ন শুধুমাত্র আরো এসেন্সিয়াল ওষুধ দরকার পড়ে। উইথ ডু রেসপেক্ট দেবকুমার থেকে বলছি, এটা হচ্ছে প্রবলেম। না, আপনি প্রশ্ন করবেন একটা, উনি চলে যাবেন আরেকটা। আমি একদমই দেবকুমার দা, বেঙ্গল ওয়ান্টস টু নো, বাংলা মানুষ জানতে চায় দেবকুমার দা কেন এটা হচ্ছে, রাজনীতি না সত্যিই একটা মিসকমিউনিকেশন হচ্ছে? বলছেন আপনাদের সেন্ট্রাল, তাই জন্য এটা রাজনীতি কিভাবে রাজনীতিটা হলো? আপনার আজকে honorable vaccine দরকার, 1,18,00,000 ভ্যাকসিন অলরেডি চলে গেছে, অলরেডি লোককে দেওয়া শুরু হয়ে গেছে। ভারতবর্ষের লোকের সেটা আরে ভারতবর্ষের লোকের, আমি তো বলছি 2%। একদম আপনি কিছু জানেন না, আপনি কিছু জানেন না, আপনি কিছু চার টাকা। আপনি কিছু জানেন না, ভারতবর্ষের লোকের আপনি কিছু জানেন না, 2% মাত্র লোককে কিছু জানেন না। vaccine দেওয়া একটু আগে হয়েছে। ডাক্তারবাবু উনি আমি তো demand হিসাব করছি দিয়ে না। স্ট্যাটিস্টিক্স দিয়ে বলে দিয়েছেন, গভর্নমেন্টের পাবলিক ডোমেনে এগুলো আছে, সেটা দেখিয়ে বলে দিয়েছে। আমি তো গভর্নমেন্ট আরে কোথায় গভর্নমেন্ট, আপনি ভুল জানেন, না, না। আপনি জানেনই না। না, না। আমি আপনার গভর্নমেন্ট আপনারা সার্ভিস দেখাচ্ছি, বিকৃত করছেন। কি বিকৃত করছি? আপনি কি তবু সেটাও তো খুব দরকারি কথা, যেটা উনিও বলছেন দুজনেরই, যদি সত্যি 11-12%কেই ভ্যাকসিনেট করা থাকে, তার মানে একটা জনসমুদ্র 88% পড়ে রয়েছে যাদের ভ্যাকসিন করা হয়নি, তাহলে তাদের কথা তো ভাবতেই হবে। এবং তাদের জন্য যদি কোনো ওয়েলফেয়ার করতে হয়, যদি কোথাও দাম কমাতে হয়, যদি রাজ্যকে বা রাষ্ট্রকে কিছুটা লাভ বা মুনাফা ছেড়ে দিতে হয়, কোথাও সাবসিডি দিতে হয়, তাহলে দিক। দিয়েছে না, হয়েছে তো। সমস্ত এক মিনিট, রাজ্যের দায়িত্ব কার দেবকুমার দা? রাজ্যের আমি প্রশ্ন কমপ্লিট করি, এক মিনিট আমি কমপ্লিট করি। অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, ভ্যাকসিন, ওষুধ, বেড, অ্যাম্বুলেন্স, হাসপাতালে বেড দেওয়ার জন্যও এই সব বিষয়ে কালোবাজারি হচ্ছে, সাধারণ মানুষের পকেট ফাঁকা হচ্ছে। এর রেসপন্সিবিলিটি কার? রাজ্যের মানুষকে সরাসরি বেড, অ্যাম্বুলেন্স যে টাকা লাগে সেই টাকায় পৌঁছে দিতে দায়িত্ব কার? সেই দায়িত্ব কারা পালন করছে না দেবকুমার? তো অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু যে কথা বলা হচ্ছে যে বেড নেই, আমাদের বেড যথেষ্ট হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী একটু মনে করে দিই, করোনার ফার্স্ট স্টেজে আমরা দেখেছিলাম বেড না পেয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মৃত্যু হয়েছিল, ঠিক স্বাস্থ্যকর্মী ছিল না, অ্যাম্বুলেন্স থেকে রুগীকে নামানো যায়নি, খুব ভুল যদি না করি, নানান জায়গায় এই ঘটনা উঠে এসেছে। তারপরেও বলছি ব্যাপারটা শুনুন, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস করে দিয়েছে, ওনারা রুলস করেছেন যে এই আমাদের অক্সিজেনটা পুরোটাই যাবতীয় দায়িত্ব, ডিস্ট্রিবিউশনের দায়িত্ব হচ্ছে আমাদের সেন্ট্রালের। তাতে কি হচ্ছে, আমাদের অক্সিজেন আসছে না। অক্সিমিটার নিয়ে কালোবাজারি হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি হচ্ছে। দেখুন এখনো আমাদের অক্সিমিটার বিক্রি হচ্ছে। ধরেছেন কাউকে? ধরেছেন কাউকে? দেখেছি আমরা, আজকে পর্দাবাস একটা চ্যানেলে আপনার রাজনীতি রিপাবলিকের চ্যানেলে দেখেছি আমরা, একটা অক্সিমিটার 3,500 টাকা বিক্রি করছে। একটা অক্সিমিটারের দাম কত দেবকুমার দা? একটা আপনার যদি অক্সিমিটার প্রয়োজন হয়, আপনার বাড়িতে অক্সিমিটার প্রয়োজন হয়, আপনি কত টাকা দিয়ে কিনবেন অক্সিমিটার? 1500 টাকা। বন্ধ হোক। 3,000-4,000 টাকায় অক্সিমিটার বিক্রি করছে দেবকুমার। এটা আপনারা নজর রাখুন। কারা নজর রাখবে? কারা? সাংবাদিক নজর রাখবে? পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা কি? আপনারা পুলিশের ভূমিকা কি? পুলিশ তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভূমিকা হচ্ছে, কি? আমরা এটা অস্বীকার করছি। কি অস্বীকার করছে? অস্বীকার করছি যে হচ্ছে না, হচ্ছে না। হচ্ছে না। আমি অক্সিমিটার নিয়ে যে পর্দাবাস করেছে রিপাবলিক বাংলা, তা আরো একবার দেখানোর চেষ্টা করব। সেই ছবি যদি আমাদের পিসিআর এর কাছে এই মুহূর্তে থাকে, আমি একবার দেখানোর চেষ্টা করবো, এবং দেবকুমার দাকেও আমি আমার মোবাইলে দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা আউটডোর অ্যাঙ্কারিং, আমি দেখানোর চেষ্টা করবো দেবকুমার দাকে অক্সিমিটার নিয়ে কি কালোবাজারি হচ্ছে, যে পর্দাবাস করেছে রিপাবলিক বাংলা। এবার আপনাকে বলি, সেই ছবি আমরা দেখাচ্ছি, আজকে ভারতবর্ষ সেই ছবি আমরা দেখাচ্ছি। এই অক্সিমিটার বিক্রির জন্য আপনি অডিও শুনতে চান? আমার ভিডিও জার্নালিস্ট আমি গৌরবকে অনুরোধ করবো তার মোবাইলটা একটু ব্যবহার করার জন্য। দেখুন কি কোম্পানি, কি না দেখলে তো বলা যায় না, না 3,000 টাকা দাম, আগে তো 1,200 টাকা ছিল, ডবল হয়ে গেছে। কালোবাজারি হচ্ছে নাকি অক্সিজেন? হ্যাঁ কালোবাজারি আমরাই পাচ্ছি না তো, কারা আটকাচ্ছে এটা? এটা কালোবাজারি হচ্ছে, কালোবাজারি অক্সিজেন সিলিন্ডার তো পাওয়া যাচ্ছে না।
ওর সঙ্গে পালস অক্সিমিটার নিয়ে গেছিলাম এর আগে এখান থেকে এখনো দেখানো চলছে টিভিতে। রিপাবলিক বাংলার দর্শকরা দেখছেন, এটাই বাংলা। তৃণমূলের স্পোকপারসন দেবকুমার দা বলছে এটা কি বাংলার ছবি, মানে দেবকুমার দাও বিশ্বাস করতে পারছে না। কোন পর্যায়ে পৌঁছচ্ছে বাংলার ব্যবসায়ীরা, কোন পর্যায়ে কালোবাজারি হচ্ছে রাজ্যে, কারা নিয়ন্ত্রণ করবে, রাজ্যের রাশ কাদের হাতে, রাজ্যের দায়িত্ব কাদের হাতে, রাজ্যের অভিভাবক কারা? দেখুন এটা ফেক কি করে হয়? দেবকুমার দা আমাদের প্রতিনিধি ছবি তুলেছে, এটা ফেক নয়, দায়িত্ব নিয়ে বলতে পারি। যে চ্যানেলে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন সেই চ্যানেলে আমরা বড় বড় কথা বলি না, প্লিজ 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 কথা বলি, মানুষের কথা বলি। সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? ছবিটা সত্যি, কিন্তু কোথাকার সেটা বলতে পারছি না। আরে ওয়েস্ট বেঙ্গলে আমি দায়িত্ব নিচ্ছি, রিপাবলিক বাংলা দায়িত্ব নিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ছবি। এরপর বলুন। আপনারা তো বলছি, আরে বলুন। এইবার বিশ্বের দরবারে আজকে যে আমার বিশ্ব যাচ্ছেন কেন? রাজ্যে রাখুন না। রাজ্যে তো আমি বলছি, বলুন না। রাজ্যে তো আমি বলছি, মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। বসিরহাটের ছবি আমার কাছে ইনপুট আছে, বসিরহাটের ছবি। আপনি বলতে পারেন, নিশ্চয়ই বলতে পারেন বসিরহাটের। আমি বলছি না, মানুষ বলছে, ছবি বলছে দাদা। ছবি বলছে, ছবি কিন্তু বলছে না প্রেসটা। বসিরহাটের ছবি আমাদের প্রতিনিধি ছবি তুলে নিয়ে এসছে। যদি বিশ্বাস না হয় আপনি ছবির সঙ্গে দোকান মিলিয়ে নেবেন, যদি না হয় আপনি যা বলবেন আমি কান কেটে ফেলে দেবো। কিন্তু ছবি যদি সত্যি হয় তাহলে বলুন এই রাজ্যে ভুল হয়েছে, হ্যাঁ কি না? এ রাজ্যে কোনো ভুল হয়নি। रिपब्लिक बांग्ला स्टिंग ऑपरेशन दादा প্লিজ প্লিজ कुछ तो शर्म कीजिए প্লিজ। সাধারণ মানুষ দেখছে দাদা, দেখছে সাধারণ মানুষ। দেখুন এর আগে অনেক ভুল বসিরহাট সংলগ্ন এলাকার ছবি। আমি আবার আপনার কাছে আসবো ডক্টর মুখার্জি। শুনুন, এতটা স্ট্রং স্টেটমেন্ট বানানোর দরকার নেই। 10 কোটি মানুষের রাজ্য, অনেক বড় একটা রাজ্য, দুখানা ফ্রান্সের সমান। তো একাধজন দু একটা ঘটনা এরম হয়ে থাকতে পারে, অসম্ভব নয়। আমি দেবকুমার বাবু বলতেন, আমি তো তার দায় হয়তো আপনার নয়, কিন্তু অসম্ভব নয় যেমন খুবই দুঃখজনক, লজ্জাজনক, তেমনি এটাও মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে নট অল ইজ ব্যাড ইন বেঙ্গল। সবই এখানেই খারাপ হচ্ছে তা না। আমার যে বন্ধুরা ক্লিপেজ পাঠাচ্ছে বোম্বে থেকে, ব্যাঙ্গালোর থেকে, দিল্লির থেকে, আহমেদাবাদ থেকে, সেখানে কিন্তু অবস্থা এর থেকেও খারাপ, সমস্ত ব্যবস্থা থেকেও। এবং কেন্দ্র রাষ্ট্র অনেক ক্ষেত্রে রিপাবলিক নেটওয়ার্ক তুলে ধরছে তো, এবং রিপাবলিক বাংলা এর জন্য এখানে প্রতিষ্ঠা হয়েছে বাংলার মাটিতে। বাংলার মানুষরা ভালো আছেন কি খারাপ আছেন, বাংলার মানুষের কি কি অসুবিধা হচ্ছে সেই সমস্যা বেশি বেশি করে তুলে ধরার জন্য। এবং রিপাবলিক বাংলা, আমি সগৌরবে বলতে পারি আমি রিপাবলিক বাংলার সাংবাদিক, কারণ রিপাবলিক বাংলা মাত্র 3 মাসে 4 সপ্তাহের মাথায় 4টে স্টিং অপারেশন করেছে, যা হেলিয়ে রেখে দিয়েছে রাজ্যের সাংবাদিকতাকে। এবং আজকের যে স্টিং অপারেশন, সেখান থেকে পরিষ্কার এ রাজ্যের অক্সিমিটার সহ, ওষুধ সহ, বেড সহ, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জায়গায় কালোবাজারি হচ্ছে। তার দায় কার নিতে হবে? দায়ভার কাকে নিতে হবে? আপনারা পশ্চিমবঙ্গে শুধু দেখছেন, আমি গোটার দেশে দেখাচ্ছি দাদা। দেখাচ্ছেন না। আজকে উত্তরপ্রদেশ কোভিড যে লোকগুলোকে মেরে তাড়িয়ে দিয়েছে, যে বিজেপির লোকরা বাইরে রয়েছে এই তৃণমূলের অত্যাচারের জন্য, তাদের কোভিড হচ্ছে না? তাদের কি, তাদের অবস্থাটা দেখুন। গুজরাট, আমি তৃণমূলের প্রশ্ন করতে চাই, তাদের জন্য কি করছেন? তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ঘর লুট করে তাড়িয়ে দেওয়া হয়েছে, যারা ঘরের বাইরে আছে, এই বৃষ্টির মধ্যে যারা একদম এই প্রশ্ন চোখে চোখ রেখে আমি করব, বুক চিতিয়ে করব, বুক ঠুকে করব, চোখে চোখ রেখে এই প্রশ্নই করব। অবশ্যই উত্তর শোনাবো আপনাদের, কিন্তু এখন সময় একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এ বাংলায় হচ্ছেটা কি? বেঙ্গল ওয়ান্টস টু নো। বাংলার মানুষ জানতে চায়, এবং তাই চোখে চোখ রেখে বুক চিতিয়ে আমি প্রশ্ন করি। আমি সন্তু, এবং দেবকুমার দার কাছে যে প্রশ্ন করছিলাম, দেবকুমার দা মানলেই না এটা বাংলার ছবি, অথচ রিপাবলিক বাংলা একটা দায়িত্বশীল নেটওয়ার্ক হিসাবে বুঝিয়ে দিয়েছে বারাসাতের মতো জায়গায়, কলকাতার মতো জায়গায় বারে অক্সিমিটার সহ, ওষুধ সহ বিভিন্ন জায়গায় কালোবাজারি হচ্ছে। ডক্টর আমি মুখার্জির কাছে অবশ্যই যাব, কিন্তু তার আগে পার্থদার কাছে আমি একটু প্রীতম দার কাছে আসার চেষ্টা করব। প্রীতম দা, এই ছবি দেবকুমার দা কিন্তু বাংলার ছবি, আমরা দায়িত্বশীল, আমরা বলছি আমরা দায়িত্ব নিচ্ছি, তাও মানছে না। আপনারা বলছিলেন যে ক্ষমতায় আসবেন, ক্ষমতায় এসে সবকিছু ঠিক করে দেবেন, কিন্তু মানুষ রায় দেয়নি, আমাদের ক্ষমতা আবার তুলে দেয়নি। কিন্তু এই ছবি কতটা প্যাথেটিক? প্রথম কথা বলছি, মানুষ রায় দেয়নি, মানুষ রায় আমাদের দিয়েছে। সংখ্যাতত্ত্বের বিচারে আমরা সরকার গড়ার থেকে কিছুটা পিছিয়ে আছি। তো গণতন্ত্রে সংখ্যাতত্ত্ব গুরুত্বপূর্ণ, আমরা সংখ্যাতত্ত্বে হেরে গেছি। মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে, তার জন্য মানুষকে আমরা মানে খুব 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 কৃতজ্ঞ।
এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি মাননীয়াকে অনুরোধ করতে চাই যে আপনি 2011-তে বলেছিলেন বদলা নয় বদল চাই। তা আজকে যেভাবে বদলা নেওয়া হচ্ছে, কী করার অপরাধে? বিজেপি করার অপরাধে? তাদের কি কোভিড হচ্ছে না? তাদের কি কোভিড হবে না? তারা কি কোভিড ছড়াতে পারবে না? আমরা আমাকে বলতে দিন, আমরা যদি স্যানিটাইজ করি, যদি আমরা সবাই নিজেদেরকে ঠিক রাখি, আশা করি আমাদের কোভিড হবে না। কিন্তু তৃণমূলীরা তো বিজেপিদের ঘরে ঢুকে ঘর ভেঙে ইজ্জত লুট করে মেরে ফেলছে, সেটা কি করে আটকাবে? আমি গ্রেপ্তার তৃণমূলের প্রতিনিধি আছে এখানে, আমি তাকে অনুরোধ করছি, তার মাধ্যমে মাননীয়াকে দর্শকদের মাধ্যমে, আপনাদের এই চ্যানেলের দর্শকদের মাধ্যমে আমি জোর করে অনুরোধ করতে চাই যে আপনারা এই খুনোখুনির রাজনীতি বন্ধ করুন। আমরা সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে এই কোভিডের থেকে রক্ষা করব। দেবকুমার দা, খুব প্রাসঙ্গিক প্রশ্ন, মানবিক প্রশ্ন। আমরা দেখেছি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গা থেকে ছবি এসেছে এবং সেই ছবি অবশ্যই কিছু ফেক ভিডিও ছিল, কিন্তু বেশিরভাগটাই ঠিক ছবি। আমরা প্রুভ করেছি, আমরা গেছি, সেই অংশ আমরা খতিয়ে দেখেছি। সেখানে অনেক মানুষকে মারা হয়েছে, খুন করা হয়েছে, রেপ করা হয়েছে, এই অভিযোগও উঠে এসেছে। এই ঘটনা রাজনৈতিক হিংসা হচ্ছে, মানুষের প্রাণ গেছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন, এতেও তো কোভিড ছড়াচ্ছে, আপনাদের কর্মীদের কোভিড হচ্ছে, বিজেপির কর্মীদের কোভিড হচ্ছে। মানুষ তো এই বাংলার মানুষ তো। আপনাকে প্রথমে বলি যে আমরা ইলেকশনের আগে থেকে আমাদের মাননীয় নেত্রী এবং আমাদের মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম থেকে বলে আসছেন ইলেকশনের আগে যে আমাদের প্রথম পশ্চিমবঙ্গে চাই পিস, শান্তি। আর তাই জন্য উনি জেতবার সঙ্গে সঙ্গে প্রথম থেকে অলালাং বলে আসছে শান্তি চাই আমাদের, আমরা খুনোখুনি চাই না, রক্তাক্ত চাই, বাংলা চাই না। এবং সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির বাইরে থেকে লোক নিয়েছে। আমি একটু মনে করিয়ে দিই, 2 তারিখ রেজাল্ট বের হলো, তৃণমূল আসন পেল এবং সংখ্যাগরিষ্ঠতার বিচারে তৃণমূল সরকার গড়বে, তৃণমূল জিতে গিয়েছে, এই সম্ভাবনা তৈরি হয়ে গেল। 2 তারিখ রাত থেকে শুরু হলো অশান্তি, কেটে গেল 48 ঘন্টা, মুখ্যমন্ত্রী একটা শব্দ পর্যন্ত খরচ করলেন না। খুব ভুল বললেন। কোথায় দেখেন? কোথায় দেখেন? মাননীয় তাহলে মুখ্যমন্ত্রীর কি রাশ নেই? দলের নিচুতলা তৃণমূল কর্মীদের পর্যন্ত রাশ নেই যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তারা হেলায় হেরিয়ে 48 ঘন্টা ধরে গোটা রাজ্য জুড়ে তাণ্ডব চালালেন? আজও সেই ছবি উঠে আসছে। আপনি প্রথমত জেতবার পর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের অন্যান্য নেতারা প্রত্যেকেই বলেছেন আমরা শান্তি চাই, কোথাও কোনো প্রতিহিংসা হবে না। দেবকুমার দার রাশ নেই, এটা স্বীকার করুন। তৃণমূল কর্মীদের, নিচুতলার কর্মীদের, নিচুতলার কর্মীদের জয় শ্রীরাম যারা বলবে তাদেরকে পেটাতে, জয় শ্রীরাম বলে সহজ প্রশ্ন করছি দেবকুমার দাকে। দেবকুমার দা, তাহলে আপনি বলুন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের নেতা মন্ত্রী, তাদের কি রাশ নেই? তৃণমূল কর্মী, তৃণমূল স্তরের কর্মীদের তারা তাহলে 48 ঘন্টা ধরে অশান্তি চালালো কেন? অশান্তি চালানো, তাণ্ডব চালানো। ছেলেদেরকে মারবে। আজকে জলপাইগুড়িতে 5 জন মারা গেল, আমাদের কোচবিহারে আমাদের শীতল কে মেরেছে? মারা গেল। কে মেরেছে? আরে কে মেরেছে? এতে তো কোভিড ছড়াচ্ছে, হ্যাঁ কি না? নিশ্চয়ই কোভিড আমাদের পশ্চিমবঙ্গের, আমরা মনে করি না জনসাধারণকে বিজেপি, কেউ সিপিএম, কেউ আমাদের প্রত্যেকটি জনসাধারণ অভিভাবককে, জনসাধারণ আমাদের নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি মনে করেন না কোনো দল এর মধ্যে দিয়ে আছে। প্রত্যেকটি মানুষ পশ্চিমবঙ্গের আমাদের দায়িত্ব আছে। এই তাণ্ডবে কোভিড ছড়ায়নি, এর গ্যারান্টি কেউ নিতে পারবে? আরে আমাদের প্রথম থেকে কেন্দ্র আমাদের অবহেলা। সব দোষ যদি কেন্দ্রের হয়, আমি প্রীতমদার কাছে আসবো, সব দোষ কেন্দ্রের। এটা 40 বছর ধরে চলে এসেছিল এই কেন্দ্রের সাথে অসহযোগিতা, রাজনৈতিক ছাড়া আর কিচ্ছু করেনি। উনি জানেনই না একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন, কনস্টিটিউশনাল চেয়ার, মুখ্যমন্ত্রী জানেনই না যে এই ওষুধের দাম, এই সব কিছুর দাম জিএসটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। উনি জানেনই না, উনি চিঠি খেলছেন, উনি লাশের উপর চিঠি খেলছেন কিনা তা বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। ডক্টর মুখার্জির কাছে আমার একটা সহজ প্রশ্ন, আমি যদি হঠাৎ করে মনে করি আমার অক্সিজেনের অভাব ঘটছে, কেউ যদি মনে করে অক্সিজেনের অভাব ঘটছে, তার কি করণীয়? তিনি কিভাবে অক্সিজেন পাবেন? এ রাজ্যের কি গ্রাফিক্যাল চিত্রটা? খুব ভালো প্রশ্ন। তার আগে আমি লাস্ট সুযোগ পাবো কিনা জানি না, সময় হয়ে এসছে, একটা কথা বলে দিই। আজ রবীন্দ্র জয়ন্তী, আপনাদের সবাইকে 25শে বৈশাখের শুভকামনা। তিনি লিখেছিলেন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। আপনাদের দুজনকেই বলছি, আপনারা এক হয়ে বাঙালির পাশে দাঁড়ান। এবারে আসছে অক্সিজেনের কথা। যদি হঠাৎ মনে হয় যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, সবার আগে স্যাচুরেশন চেক করুন।
দেখুন সেটা হ্যাপি হাইপক্সিয়া নাকি সিমটোম্যাটিক, অর্থাৎ আপনার লক্ষণযুক্ত শ্বাসকষ্ট হচ্ছে, নাকি আপনি বুঝতে পারেননি হঠাৎই জানতে পারলেন যে স্যাচুরেশনটা ফল করেছে। যদি 90 বা 92 এর নিচে চলে আসে তার মানে অক্সিজেন লাগার খুব সম্ভাবনা আছে। যদি সিমটম থাকে প্যানিক করবেন না, অক্সিজেন লাগবে, তার মানে হাসপাতাল বা বেড বা ভেন্টিলেটর লাগবে না। তাহলে অক্সিজেন জোগাড় করার চেষ্টা করুন, আর ততক্ষণ পর্যন্ত উপুড় হয়ে শুন, প্রোনিং করুন, তাতে 2 ডিগ্রি অক্সিজেন স্যাচুরেশন বাড়লেও বাড়তে পারে, আপনি হয়তো জীবনে 2 মিনিট বেশি পেয়ে যাবেন। আমার আরেকটা প্রশ্ন দেবকুমার দার কাছে। দেবকুমার দা, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন হচ্ছে এবং দিনের শেষে জানতে পাচ্ছেন অক্সিজেন ভ্যাকসিন নেই, ঘরে ফিরে যেতে হচ্ছে। দায় কার? যে ভ্যাকসিন পেতে হয় তা কিন্তু এত সহজে পাওয়া যায় না, রেজিস্ট্রেশন করতে হয়। কোথায় গলত, কার গাফিলতি? এবার আপনাকে বলতে দিন, আমাকে খুব ধীরে ধীরে বলতে দিন। প্রথমত আমাদের লাস্ট 3 মাস লাস্ট 3 মাস আমাদের পশ্চিমবঙ্গ সরকার ডিফ্যাক্ট ছিল প্র্যাকটিক্যালি। কারণ ইলেকশন কমিশন যেভাবে আমাদের আইনের বাইরে দায়িত্ব হচ্ছে, উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি হেলথ মিনিস্টারও ছিলেন, ওনার দায়িত্ব ছিল, উনি কেয়ারটেকার ছিলেন না, ওনার হাতে শুধুমাত্র ভোট করার ক্ষমতা ছিল না, পুলিশ ওনার হাতেই ছিল, কিন্তু ওটা ইলেকশন কমিশন শুধু পুলিশকে নিয়েছিল ভোট করার জন্য। এটা কনস্টিটিউশনাল ভাবে উনি জানেন না যে মুখ্যমন্ত্রী ছিলেন এবং হেলথ মিনিস্টার উনিই ছিলেন। উনি একদমই তর্ক বিতর্ক চলবে এবং বাংলার মানুষ বুক চিতিয়ে জিজ্ঞাসা করবে, বেঙ্গল ওয়ান্টস টু নো, বাংলার মানুষ প্রশ্ন করবে এবং আমি প্রশ্ন করব, যতদিন না বাংলার প্রতিটা মানুষ ভ্যাকসিন পায়, অক্সিজেন পায়, ওষুধ পায়, বেড পায়, অ্যাম্বুলেন্স পায়, ততদিন আমি গলা ফাটিয়ে যাব, চিৎকার করব, আপনাদের জন্য চিৎকার করব এবং ব্রেক দ্য সাইলেন্স যে শব্দ আছে তা করে যাবে রিপাবলিক বাংলা। আজ এখানেই শেষ করতে হচ্ছে। সমস্ত খবরের জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলার পর।